ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করতেছি। আমাদের গতদিন যেখানে আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে গিয়ে টু ট্রানজিস্টর মডেল অফ এ থাইরিস্টর। থাইরিস্টরের ভিতরে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এটা কিভাবে কন্ডাকশনে আসে, গেট পালস দিলে কিভাবে থাইরিস্টরের কারেন্ট ইনিশিয়েট হয় এবং তারপরে গেট পালস সরাই নিলেও কিভাবে থাইরিস্টর কাজ করতে পারে, সেটা নিয়ে ডিসকাশন হয়েছিল গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা থাইরিস্টরের কিছু অন অফ ক্যারেক্টারিস্টিক্স দেখব। তার মধ্যে প্রথমে হচ্ছে যে আমাদের একটা থাইরিস্টরের আউটপুট আইভি ক্যারেক্টারিস্টিক্স। আইভি ক্যারেক্টারিস্টিক্স অলরেডি দেখানো হয়েছে বেসিক, তারপরেও একটু ডিটেলস জানা দরকার। তার মধ্যে হচ্ছে যে আমরা জানি যে থাইরিস্টর যখন অন হয়, শুরুতে অন হওয়ার জন্য গেটে পালস দেয়া লাগে। তো এটা যদি থাইরিস্টরের সিম্বল হয়, থাইরিস্টরের গেট একটা কারেন্ট দিতে হয়, যে কারেন্টটাকে স্মল আইজি, এই কারেন্টটা দিয়ে দেখানো হয়েছে। ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায়, অর্থাৎ VA কে ভোল্টেজটা পজিটিভ থাকা অবস্থায় এই আইজি কারেন্টের উপর বেস করে থাইরিস্টরের অ্যানোড কারেন্টটা কতখানি পাস হবে সেটা নির্ধারিত হয়। তো এখন এখানে ওভারঅল যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম হচ্ছে যখন আইজি সমান সমান 0 হবে, তখন ফরওয়ার্ড যে ভোল্টেজ, অর্থাৎ এ কে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ পর্যন্ত যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আসলে থাইরিস্টর অন হবে না। আর ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ যেটা, সেই ব্রেকিং ভোল্টেজটা আসলে একটা ডিস্ট্রয়িং ভোল্টেজ। এটা থাইরিস্টর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সকে ডিস্ট্রয় করে দিতে পারে। তো ওই ভোল্টেজ পর্যন্ত আসলে যাওয়া হয় না, কারণ আইজি ইকুয়াল 0 কন্ডিশনে থাইরিস্টরকে অন করা হয় না। এখন যদি গেট কারেন্ট আস্তে আস্তে বাড়ানো হয়, তাহলে এখানে খেয়াল করো যে গেট কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স কিরকম। গেট কারেন্ট যত বাড়ানো হবে তত VA ভোল্টেজ, অর্থাৎ ফরওয়ার্ড ভোল্টেজ, যেটা যে ভোল্টেজে থাইরিস্টর অন হবে, সেই ভোল্টেজের পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে। এবং গেট কারেন্টের পরিমাণ যখন তুমি অনেক বেশি করবা, তখন এই ভোল্টেজটা একটা মিনিমাম লেভেলের একটা ভোল্টেজ দিলে, ডায়োডের মতোই একটা ভোল্টেজ দিলেই এই থাইরিস্টরটা অন হয়ে যায়। ওয়ান্স থাইরিস্টর যখন অন হয়, তখন আসলে এর ভিতরে যে স্পেস চার্জ রিজিয়ন আছে, অর্থাৎ যে রিজিয়নটাকে একটা ডায়োডের ভিতরে যেই এরিয়াটাকে আমরা ভ্যাকেন্ট ধরি, চার্জ ছাড়া ধরি, সেই চার্জ ছাড়া রিজিয়নটা ভ্যানিশ হয়ে যায়, তখন থাইরিস্টরের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এর মতোই হয়ে যায়। অর্থাৎ একবার অন হয়ে যাওয়ার পরে আসলে এইরকম একটা কার্ভকে সে ফলো করে, যে কার্ভটা এখানে দেখা যাচ্ছে। অন হওয়ার আগ পর্যন্ত তাকে একটা মিনিমাম অন হওয়ার জন্য গেট কারেন্টের সাপেক্ষে একটা নির্দিষ্ট ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ তার অ্যাক্রসে দিতে হয়। তো এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজ ড্রপ যেটা VA কে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ যখন হয়, অর্থাৎ একটা থাইরিস্টর যখন অন হয়, তখন থাইরিস্টরের ভিতর দিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হইতে পারে। মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হইলে গিয়ে আমরা থাইরিস্টর অন হবে, যেটাকে আমরা ল্যাচিং কারেন্ট বলতেছি। এরপরে থাইরিস্টর অন হয়ে যাওয়ার পরে একটা মিনিমাম লেভেলের কারেন্ট ধরে রাখতে হয় এটাকে অন রাখার জন্য। এবং তোমরা জানো যে এটার 3টা জাংশন আছে। তার মধ্যে VA কে পজিটিভ ভোল্টেজের জন্য 2টা জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকে, আরেকটা জাংশনকে গেটের পালস দিয়ে ফরওয়ার্ড জাংশনে ফোর্স করা হয়। ওই জাংশনটায় IH বা হোল্ডিং কারেন্টের চেয়ে বেশি কারেন্ট ফ্লো হইলে ওই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে। আর যদি
আমার থাইরিস্টরের ভিতর দিয়ে এর এর চেয়ে কম কারেন্ট ফ্লো হয়, তখন কিন্তু ওই জাংশনটা আবার রিভার্স বায়াসে চলে আসে। তো এই যে হোল্ডিং কারেন্ট, তার জন্য একটা মিনিমাম লেভেলের ভোল্টেজ আছে, এই ভোল্টেজটাকে হোল্ডিং ভোল্টেজও বলা হয়। এই ভোল্টেজের মানটা 1 থেকে 1.5 এর মধ্যে থাকে। আর হোল্ডিং ভোল্টেজ মেইনটেইন করা অবস্থায় থাইরিস্টরের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হবে এটা এক্সটার্নাল লোডের উপর ডিপেন্ড করবে। তাহলে এটা গেল টার্ন অন অবস্থায়, অর্থাৎ একটা থাইরিস্টর যদি টার্ন অন থাকে তাহলে এরকম হবে। একইভাবে যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকে তখন থাইরিস্টর ভিতরে ভিএ কে, এই ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজটাকে আসলে রিভার্স করে দেওয়া হয়েছে। যে তার আগে এই জিনিসটা একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের এই যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে গিয়ে গেট কারেন্টের সাথে আমাদের ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ, অর্থাৎ ফরওয়ার্ডে কত ভোল্টেজে থাইরিস্টর কন্ডাক্ট করবে, ভিএ কে এর কোন মানের জন্য থাইরিস্টর কন্ডাক্ট করবে সেইটার একটা ইয়ে দেখানো হয়েছে, কার্ভ দেখানো হয়েছে। দেখতেছো যে আইজি এর মান যত বাড়তে থাকবে তত আমার ভোল্টেজ ভিএ কে ভোল্টেজ রিকোয়ারমেন্টটা কমে আসবে। 1 মিনিট আমি একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রিভার্স রিভার্স কন্ডিশনে কি ঘটনা ঘটে। রিভার্স কন্ডিশনে সাধারণত গেটে কারেন্ট দেওয়া হয় না। যদি গেটে কারেন্ট উপস্থিত থাকে, এই অবস্থায় যদি আমার থাইরোস্টরটাকে রিভার্স বায়াস করে ফেলা হয় তাহলে কি হবে, তাহলে আসলে সে এই কারেন্ট প্রোফাইলটা মেনটেন করবে। অর্থাৎ তার ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হবে যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে থাকি, আইএস। এটাও আইজি এর মানের উপর নির্ভর করবে। যদি গেটে কোনো কারেন্ট না থাকে তাহলে আইএস তোমার এইরকম একটা প্রোফাইল মেনটেন করবে। আর যদি গেটে কারেন্ট থাকে তাহলে আইএস এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই কারণে উম, এই রিভার্স কারেন্ট ফ্লো হওয়াটা, রিভার্স কারেন্ট যদি বেশি মাত্রায় ফ্লো হয় তাহলে তো উল্টা ডিরেকশনে একটা কারেন্ট পাবো, যেটা মানে এক্সপেক্টেড না। কেউ একটা থাইরিস্টরকে অফ করে রাখছে, সে এটা মনে করেই অফ করছে যে এখানে আসলে কোনো কারেন্ট ফ্লো হবে না, কিন্তু যদি একটা রিভার্স কারেন্ট তার ভিতরে ফ্লো হইতে থাকে তাহলে সেটা আসলে সার্কিটে বিপরীত প্রভাব ফেলতে পারে। তো এই কারণে থাইরিস্টরের ভিতরে রিভার্স বায়াস কন্ডিশনে গেট কারেন্টকে অফ রাখা হয়, গেটে কোনো পালস দেওয়া হয় না। আচ্ছা, তো যেই ইয়েগুলো বর্ণনা করলাম আর কি, যেই এফেক্ট গুলো বর্ণনা করলাম সেগুলো এখানে বলে দেয়া আছে। এখন যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে গিয়ে থাইরিস্টরের গেট ক্যারেক্টারিস্টিক্স। এইটাকে বলা যায় যে একটা থাইরিস্টরকে আমরা তো অন করতে পারি, এতটুকু জানা আছে আমাদের। একটা থাইরিস্টরের মধ্যে গেটে যদি পালস দেওয়া হয়, গেটে যদি এরকম একটা পালস দেওয়া হয় এখানে, তাহলে থাইরিস্টরটা অন হবে। এখন থাইরিস্টরের যে গেট সার্কিট দেয়া আছে, এই গেট সার্কিটটা গেট সার্কিটটা একটা গেট সার্কিটটা অনেকটা একটা পোর কোয়ালিটি ডায়োডের মতো বিহেভ করে, যেটাকে বলা যায় যে এটার মধ্যে অন স্টেটে, থাইরিস্টরের অন স্টেটে এখানে ভোল্টেজ ড্রপটা বেশি বেশি হবে, আর একটা
রিভার্স রিভার্স যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা তুলনামূলকভাবে লো হবে এখানে। সো এই ক্যারেক্টারিস্টিক্সটা বিভিন্ন ডিভাইস ভেদে ভিন্ন ভিন্ন রকম আচরণ করতে পারে। এটা ম্যানুফ্যাকচার যে ডেটা দিয়ে দিছে, সেই ডেটার উপর বেস করে এটার আপার লিমিট লোয়ার লিমিট গেট সার্কিটের আচরণ কিরকম করতে হবে সেটা নির্ভর করবে হচ্ছে কি আমাদের যে প্রোফাইল দেয়া আছে সেই প্রোফাইলের উপর। অর্থাৎ এইরকম একটা কার্ভ হয়তো আমাদেরকে সার্ভ করা থাকতে পারে, বা এই কার্ভের ভ্যালুগুলো সার্ভ করা থাকতে পারে। আচ্ছা, এই কার্ভের মিনিংটা কি আগে সেটা একটু দেখে আসি। প্রথমে হচ্ছে যে এখানে কিছু লিমিট দেয়া আছে। একটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম গেট ভোল্টেজ লিমিট, আর একটা হচ্ছে গিয়ে গেট কারেন্টের লিমিট, আর একটা হচ্ছে গিয়ে পাওয়ারের লিমিট, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন লিমিট। আচ্ছা, ম্যাক্সিমাম লিমিটটা কোথায়? প্রথমে এই কার্ভটা আসলে কি, এক্স অ্যাক্সিসে কি আছে আর ওয়াই অ্যাক্সিসে কি আছে সেটা একটু দেখি। এক্স অ্যাক্সিসে আছে আমাদের গেট কারেন্ট, অর্থাৎ থাইরিস্টরের গেটে কত কারেন্ট আমরা প্রোভাইড করতেছি। আর একটা হচ্ছে গিয়ে গেট ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে, অর্থাৎ এইখানে গেট থেকে ক্যাথোডের ভিতরে সার্কিটটা ভোল্টেজ সোর্সটা কানেক্টেড থাকবে গেট আর ক্যাথোডের মধ্যে। এই গেট আর ক্যাথোডের মধ্যে ফাইনাল স্টেজে কতখানি ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিজি। আইজি আর ভিজি এর একটা ম্যাক্সিমাম লিমিট আছে। হ্যাঁ, এই ভিজি এর ম্যাক্সিমাম লিমিট ভ্যালুটা বলে দেয়া থাকে ডেটা শিটে অথবা কার্ভে, আইজি এর ম্যাক্সিমাম লিমিটও বলে দেয়া থাকে। সো এটাকে যদি বক্স আকারে নিয়ে আসি আমরা, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের অপারেশনাল এরিয়া, এর ভিতরে আমাদেরকে থাকতে হবে। এর আইজি এর বাইরে যাওয়া যাবে না, ভিজি এর বাইরে যাওয়া যাবে না, গেলে গেটের নষ্ট হয়ে যাবে, জাংশনের ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা কি? দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মিনিমাম একটা লিমিট দেয়া থাকে ফর রিলায়েবল টার্ন অন। ভিজি এবং আইজি এর একটা মিনিমাম লিমিটও দেয়া থাকে। আইজি এর মিনিমাম লিমিট এতখানি আইজি হইতে হবে রিলায়েবল টার্ন অন হওয়ার জন্য, এবং ভিজি এরও একটা লিমিট দেয়া থাকে। এই ভোল্টেজের উপরে ভোল্টেজ প্রোভাইড করলে আমার থাইরিস্টরটা অন হবে ফর গ্যারান্টিড। সো এই রিজিয়নের উপরে আমাদেরকে থাকতে হবে, থাকলে তাহলে আমাদের প্রপারলি থাইরিস্টরটা অন হবে। নাও আরেকটা ভোল্টেজ দেওয়া থাকে, সেটা হচ্ছে নন ট্রিগারিং ভোল্টেজ এনজি। নন ট্রিগারিং ভোল্টেজ এনজি এরকম একটা ভোল্টেজ দেওয়া থাকে যে মিনিমাম ভোল্টেজের চেয়ে কম একটা ভোল্টেজ। এই ভোল্টেজটার মিনিংটা হচ্ছে যে অনেক সময় গেট সার্কিটে নয়েজের উপস্থিতি থাকতে পারে। তুমি যেই ভোল্টেজ সোর্সটা ইউজ করতেছো কিংবা যেই ব্যাকআপ থেকে তুমি গেট কারেন্ট বা ভোল্টেজের সাপ্লাইটা নিতেছো, সেখানে তোমার ভোল্টেজের ভিতরে নয়েজ থাকতে পারে। এখন এই সিগন্যাল লেভেলের যে বিভিন্ন রকম নয়েজের উপস্থিতি থাকে, সেই নয়েজের উপস্থিতিগুলা এই ভিএনজি অর্থাৎ নন ট্রিগারিং ভোল্টেজের চেয়ে লেস হইতে হবে। নন ট্রিগারিং ভোল্টেজের চেয়ে যদি বেশি হয়ে যায়, কোনো একটা সময় একটা স্পাইক চলে আসলে আনওয়ান্টেড টার্ন অন হয়ে যেতে পারে আমাদের থাইরিস্টরটা। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এনশিওর করতে হবে যে গেটে যেন কোনো আনওয়ান্টেড ভোল্টেজ না থাকে, আর থাকলে যেন সেটা ভিএনজি এর নিচে হয়। তো এখানে যে গেট ভোল্টেজ যেটা, সেই গেট ভোল্টেজটা আমাদের ই মাইনাস আইজি আর জি, ভিজি সমান সমান ই মাইনাস আর জি আর জি। সেই ভোল্টেজ সেই প্রোফাইল থেকে আমরা ভিজি এর মানটা পেয়ে যাব। ই হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ মান, আর জি এর মানের উপর, আর জি যদি 0 হয় তাহলে ভিজি সমান সমান ইজি হবে। নাও এখন এই যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে নরমাল লোড লাইন, হ্যাঁ, টিপিক্যাল লোড লাইন, যেখানে অপারেট করা হইতে পারে। আমাদের এই পয়েন্টে যদি ধরো
এই লাইনগুলোর উপরে বেস করে আমার থাইরিস্টরটা কোথায় অপারেট করতেছে তার উপর বেস করে আমরা অপারেটিং পয়েন্টগুলোকে সেট করব। এখন থাইরিস্টরের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে আমাদের পাওয়ারের ক্যারেক্টারিস্টিক্স। সাধারণত থাইরিস্টর গুলাকে পালস ভোল্টেজ আর পালস কারেন্ট অর্থাৎ ভোল্টেজের একটা পালস দিয়ে টার্ন অন করা হয়। এখন এই যে টার্ন অন যে হবে, এই টার্ন অন অবস্থায় থাইরিস্টরের গেটে যেই পাওয়ারটা কনজিউম হচ্ছে সেই পাওয়ারটা একটা ম্যাক্সিমাম লিমিট আছে। পাওয়ারটার ম্যাক্সিমাম লিমিটটাকে আমাদের এই যে দুইটা কার্ভ আছে এই কার্ভগুলো দিয়ে দেখানো হয়েছে। যে দুইটা কার্ভ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের কার্ভ। তো এই কার্ভটাকে আমরা বলতেছি পিজিএভি অর্থাৎ অ্যাভারেজ ডিসিপেটেড ভোল্টেজ এট দ্য গেট, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি এইটা। তাহলে এই কার্ভের উপর বেস করে আমাদের অপারেটিং পয়েন্টটা নির্ধারিত হবে যে তুমি গেটে এতখানি ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত অ্যাফোর্ড করতে পারো। যদি তুমি আইজি ম্যাক্স দাও তাহলে তোমার ভিজি এর পরিমাণটা এখানে চলে আসবে। সো এটা যদি আবার ভিজি মিনিমামের চেয়ে কম হয় সেটা দিতে পারবা না। সো তোমার আমাদেরকে এই ভিজি ম্যাক্স থেকে ভিজি মিনিমাম এবং আইজি ম্যাক্স থেকে আইজি মিনিমাম এর ভিতরে থাকতে হবে। প্লাস হচ্ছে যে যদি ম্যাক্সিমাম পর্যন্ত যেতে চাও এর ভিতরে অনেক জায়গা আছে যেখানে ম্যাক্সিমাম লোড লাইনের উপরে থাকলে কিন্তু পাওয়ারের এই পর্যন্ত যাওয়ার ইয়েই নাই, মানে দরকারই নাই। যদি ম্যাক্সিমাম পর্যন্ত যাওয়ার ইচ্ছা থাকে কারো যে আমি ম্যাক্সিমাম পাওয়ারে এটাকে টার্ন অন করতে চাই, তখন তোমার ভিজি আর আইজি এর মান কত হবে সেটা এই কার্ভ থেকে নির্ধারণ করা যাবে। যেমন এই পয়েন্টে যদি আমরা অপারেট করতে চাই তাহলে এত ভিজি এর জন্য এত আইজি দিতে হবে। এটা অ্যালাউয়েবল, এই পর্যন্ত সে অ্যালাউ করে। এখন পিজিএম এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে পাওয়ারটা যে আমরা দিব, আমাদের যে গেটে যে পালসটা দিতেছি সেই পালসের পাওয়ারটা নির্ভর করে পালসের উইডথটা কত, অর্থাৎ এটা কত সময় ধরে টার্ন অন আছে। একটা পালস মানে হচ্ছে গিয়ে শুধু একটা পালস দেওয়া হয় না, আসলে গেট টার্ন অন করার সময় পালসের একটা ট্রেন দেওয়া হয়, একটা নির্দিষ্ট বেশ কিছু পালস পর পর জেনারেট করা হয়, জেনারেট করে টার্ন অন করে দেওয়া হয়। একবার টার্ন অন হয়ে গেলে তারপরে পালসটাকে সরায় ফেলা হয়। তো এই যে পালসের যে ট্রেন, এই ট্রেনের মধ্যে পালসটা অন অফ এরকম ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে। কত সময় ধরে অন থাকে সেটাকে পালস উইডথ বলে, টি অন বলে। সাধারণত টি অন যদি 100 মাইক্রোসেকেন্ডের কম হয় তাহলে এই ডিসিপেশন কার্ভ 100 মাইক্রোসেকেন্ডের বেশি পালস উইডথ দিলে এভারেজ ডিসিপেশন কার্ভের ভিতরে থাকতে মানে থেকে ক্যারেক্টারিস্টিক্স নির্ধারণ করা হয় যে টিঅন 100 মাইক্রোসেকেন্ডের বেশি আছে, তো আমার গেটের ভোল্টেজ এত আছে, আমাকে এত কারেন্ট দিতে হবে। হ্যাঁ, তো কত কারেন্ট আমি দিতে পারি সেই কারেন্টের মানটা আমি এই যে এই সূত্র থেকে বের করে ফেলতে পারি ইজিলি। ই সমান সমান ভিজি সমান সমান ই মাইনাস আর জি আইজি। আমার যদি আর জানা থাকে, গেটের পালসের যে ভোল্টেজ সেটা জানা থাকে, তাহলে ভিজি কত সেটা যদি আমি কার্ভ থেকে পেয়ে যাই তাহলে সেই অনুযায়ী আর জি এর মান নির্ধারণ করে আইজি কে আমি ফিক্স করে ফেলতে পারি। আর যদি পালসের উইডথ গুলো কম হয়, হ্যাঁ 100 মাইক্রোসেকেন্ডের চেয়ে কম সময়ের জন্য পালসটা অন থাকে, তাহলে এই সূত্র অনুযায়ী করা হয়। সেটা কার্ভের ইয়েতে যাওয়া হয় না, সেটা ডেল্টা পিজিএম এই কার্ভ থেকে নির্ধারণ করা হয়। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট সেটার মান থেকে তুমি পিজিএম পাবা, আর হচ্ছে গিয়ে ডেল্টার একটা মান আছে, ডেল্টাটা হচ্ছে গিয়ে কত সময় ধরে টার্ন অন আছে, আর হচ্ছে এফপি তার গুণফল, এফপিটা হচ্ছে গিয়ে পালসের ফ্রিকোয়েন্সি। এই পালসগুলো একটু বেশি ফ্রিকোয়েন্ট,
100 মাইক্রোসেকেন্ড মানে একটু বড় পালস, লম্বা সময় ধরে, সো ফ্রিকোয়েন্সি কম। আর 100 মাইক্রোসেকেন্ডের কম মানে হচ্ছে গিয়ে এগুলো তুলনামূলকভাবে ফাস্ট সুইচিং হচ্ছে। ফাস্ট সুইচিং এর ক্ষেত্রে টি অন গুণ এফপি গুণ করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে। এই কনস্ট্যান্টের সাথে পালস উইডটা, পালসের ভ্যালুটা গুণ করতে হয়, পালসের পাওয়ারটা গুণ করতে হয়। তবে খেয়াল রাখতে হবে যেন ম্যাক্সিমাম ভ্যালুকে কখনো এক্সিড না করে, তার নিচে রেখে পিজিএম এর মান তুমি নির্ধারণ করতে পারো। এটা হচ্ছে গিয়ে টার্ন অন এর ব্যাপার। সো টার্ন অন করার সময় তাহলে এই এই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমার ভিজি কত, ভিজি এর আইজি, ভিজি মিনিমাম কত, ভিজি ম্যাক্সিমাম কত, আইজি মিনিমাম কত, আইজি ম্যাক্সিমাম কত, আর আমার পিজি অ্যাভারেজ ম্যাক্সিমামটা কত, আর আমি কত কোন পালস আমার কাছে অ্যাভেলেবল, যে পালসটা অ্যাভেলেবল করতেছি সেটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। তো আমারটা ইয়েটা কত, পালসের উইডটা কত, এবং যে ভোল্টেজ এবং কারেন্টের দিক দিয়ে ফ্লো হবে সেই ভোল্টেজ এবং কারেন্টটা পিজিএভি এর চেয়ে কম আছে কিনা, এই সব বিষয় খেয়াল করলে গেট সঠিকভাবে ট্রিগার হবে। তো এইগুলো হচ্ছে কি গেটে ট্রিগার করার পলিসি। ট্রিগার করা সহজ, জাস্ট ঠিকঠাক মতো ভালো পাওয়ার দিয়ে একটা পালস জেনারেট করতে পারলে গেট ট্রিগার হয়ে যাবে। এখন থাইরিস্টরকে শুরুতেই আমরা যেটা আলোচনা করছি যে থাইরিস্টর হচ্ছে একটা সেমি কন্ট্রোল ডিভাইস। সেমি কন্ট্রোল ডিভাইস মানে এটার একটা কন্ট্রোল আমাদের হাতে আছে, হাফ কন্ট্রোল হাতে আছে, আর হাফ কন্ট্রোল সার্কিট দ্বারা নির্ধারিত হয়। হাফ কন্ট্রোল হাতে আছে মানে অন, সুইচিং অনটা আমাদের হাতে আছে, আমরা যে কোনো সময় এটাকে সুইচ অন করতে পারি। একবার অন হয়ে গেলে এরপরে সেটা কখন অফ হবে এটা আমাদের জানা নাই। হ্যাঁ, অফ অফটা আমাদের হাতে নাই। এটা বাইরে থেকে পালস দিয়ে অফ করা নর্মাল থাইরিস্টরে করে না, সেটা হয় না। অফ অফ হওয়ার একটা আমরা জানি যে যদি যে হোল্ডিং কারেন্টের চেয়ে কম কারেন্ট ফ্লো হওয়া শুরু হয় কোনো একটা অবস্থায়, বাইরে আউটার সার্কিটের রেজিস্ট্যান্স বাড়াতে বাড়াতে এত রেজিস্ট্যান্স করলা যে কারেন্ট আইএ, অ্যানোডের কারেন্ট বা থাইরিস্টরের থ্রুতে যে কারেন্ট যাচ্ছে সেটা এতই নেমে গেল যে হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে নেমে গেছে, তখন আবার থাইরিস্টর অফ হবে। এতটুকু আমাদের জানা আছে। এখন সেটা তো আর প্র্যাকটিক্যাল সার্কিটে তো আর সেটা ঘটবে কি ঘটবে না সেটা আমাদের হাতে নাই। তো থাইরিস্টর টার্ন অন হয়ে গেলে বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট আসতে পারে যে এই এখন থাইরিস্টরটা অফ করা দরকার। তো থাইরিস্টর অফ করা মানে হচ্ছে যে এটা ফরওয়ার্ড কন্ডিশনটাকে সিজ করে ফেলতে হবে। আর ফরওয়ার্ড কন্ডিশন থেকে এটাকে ফিরায় আনতে হবে। ফিরায় আনতে হবে যে যেন এটা গেট গেট পালস অ্যাপ্লাই করলে, গেট পালস অ্যাপ্লাই করা ছাড়া যেন সে তাকে আর অন না হয়, সে যেন আর অন না হয়, এই পরিস্থিতিতে নিয়ে যাইতে হবে। তো এই পরিস্থিতিটার নামকে বলে কমিউটেশন। কমিউটেশন মানে হচ্ছে কি থাইরিস্টরের, সোজা কথা এটা থাইরিস্টরের টার্ন অফ প্রসেস। থাইরিস্টরের ভিতরে কমিউটেশন যদি ঘটে তখন থাইরিস্টরের ভিতরে যে কারেন্টটা ফ্লো হইতেছিল সেই কারেন্টটা সার্কিটের ভিতরে এমন একটা ব্যবস্থা করতে হবে যেন সেই কারেন্টটা অন্য কোথাও দিয়ে ফ্লো হয়ে যায়, থাইরিস্টরের ভিতর দিয়ে ফ্লো না হয়। থাইরিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো না হওয়া মানে হোল্ডিং কারেন্টের নিচে কারেন্ট নেমে যাওয়া, হোল্ডিং কারেন্টের নিচে কারেন্ট নেমে যাওয়া মানে থাইরিস্টর অফ হয়ে যাওয়া। এরপরে আবার অফ হয়ে গেলে, একবার অফ হয়ে গেলে তো আবার গেটে পালস না দেওয়া পর্যন্ত এটা অন হবে না। সেই যে পরিস্থিতিটা তৈরি করা, এই পরিস্থিতিটা তৈরি করার নামই হচ্ছে গিয়ে কমিউটেশন। তো কমিউটেশন বিভিন্ন ভাবে হইতে পারে একটা থাইরিস্টরকে। কমিউটেট করার জন্য দুই রকম টাইপ আছে। একটা টাইপ হচ্ছে গিয়ে ন্যাচারাল কমিউটেশন, আর একটা হচ্ছে গিয়ে ফোর্স কমিউটেশন। আচ্ছা, তাহলে ন্যাচারাল কমিউটেশনটা কি? ন্যাচারাল কমিউটেশন হচ্ছে যে এখানে এক্সটার্নাল কোনো সার্কিট কমিউটেশনের জন্য ইউজ করা হবে না।
সার্কিটে যে সাপ্লাই ভোল্টেজ বা কারেন্ট আছে সেটার ক্যারেক্টারিস্টিক্সই এমন যে এটা থাইরিস্টরকে বাধ্য করে অন হইতে কিংবা অফ হইতে। এটা বোঝাই যাইতেছে এটা এসির ক্ষেত্রে এই জিনিসটা খুব সহজে ঘটবে, যেটা ডায়োডের ক্ষেত্রেও হয়, এখানেও সেটা ঘটবে। ডায়োডের ক্ষেত্রে যেটা হবে সেটা মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে একবার থাইরিস্টর তুমি অন করলা এবং ইনপুটে একটা সাইন ওয়েভ দিলা, ইনপুটে সাইন ওয়েভ দিলে যেটা হবে যে ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলের জন্য এই থাইরিস্টরটা একটা ডায়োডের মতো আচরণ করবে, ডায়োডের মতো আচরণ করলে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্টের মানটা ভোল্টেজের সাথে সাথে বাড়বে, যে আউটপুট ভোল্টেজে আমরা এটা পাবো ভি নট পাবো। ভি নটটা আমার ইনপুট সাইকেলকে হাফ সাইকেলকেই ফলো করবে। আর আই নট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ভি নট ডিভাইডেড বাই আর, এই রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর করে আই নট হবে। ভোল্টেজ কমে কমে যখন এই যে ওমেগা টি সমান সমান পায়ের কাছাকাছি আসবে তখন ইনপুট ভোল্টেজ জিরোর কাছাকাছি হয়ে যাবে। ইনপুট ভোল্টেজ জিরোর কাছাকাছি হলে কারেন্টও জিরোর কাছাকাছি হয়ে যাবে। কারেন্ট যখন হোল্ডিং কারেন্ট যেটা আছে তার চেয়ে নিচে নেমে আসবে তখন কি হবে আসলে, হোল্ডিং কারেন্ট নিচে চলে আসলে থাইরিস্টরের যে মাঝখানের জাংশনটা আছে সেই জাংশনটা রিভার্স বায়াসে চলে যাবে, থাইরিস্টর অফ হয়ে যাবে। সো একটা সাইনোসয়েডাল সাপ্লাই দিলে থাইরিস্টর হাফ সাইকেলের জন্য কাজ করে এবং তারপরে অফ হয়ে যায়। পরের হাফ সাইকেলে আবার অন করার জন্য এখানে গেটে পালস দিতে হবে, পালস না দিলে থাইরিস্টর অন হবে না। তো এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল কমিউটেশন, হ্যাঁ ন্যাচারালি এই জিনিসটা করতেছে। আর আর একটা হচ্ছে গিয়ে ফোর্স কমিউটেশন। ফোর্স কমিউটেশন হচ্ছে যে থাইরিস্টরের ইনপুটে ধরো ডিসি ভোল্টেজ আছে, সেইটার যে ফরওয়ার্ড কারেন্ট আছে সেই কারেন্টটাকে ফোর্স করা হয়, জিরো হইতে জিরো করে দেয়া হয়, জিরো বানানো হয় সামহাউ অ্যাডিশনাল সার্কিট ইউজ করে। যে অ্যাডিশনাল সার্কিটটা ইউজ হয় তাকে কমিউটেশন সার্কিট বলে। আর এই টাইপের কমিউটেশনকে অ্যাডিশনাল সার্কিট দিয়ে বাধ্য করার যে প্রসেস সেই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে ফোর্স কমিউটেশন। এটা ডিসি টু ডিসি কনভার্টার, ডিসি টু এসি কনভার্টার, বিভিন্ন সার্কিটে এটা কাজে লাগে, এটার অ্যাপ্লিকেশনস আছে। ক্লাসিফিকেশন ফোর্স কমিউটেশন অনেক রকম হয়, তার মধ্যে সেলফ ইম্পালস, রেজোন্যান্ট পালস, কমপ্লিমেন্টারি, এক্সটার্নাল পালস, লোড সাইড, লাইন সাইড, এরকম কমিউটেশন ফোর্স কমিউটেশন নামে পরিচিত। এগুলো সবগুলাই একটা কমিউটেশন প্রসিডিউর আমরা একটু দেখবো, সেটা হচ্ছে সেলফ কমিউটেশন। থাইরিস্টরে যদি এলসি সার্কিট দেওয়া হয় তাহলে এলসি সার্কিটে রেজোনেন্সের প্রভাবে এটার সেলফ কমিউটেশন হবে, অর্থাৎ তোমার এক্সটার্নাল সার্কিটই হচ্ছে গিয়ে এল আর সি দিয়ে তৈরি। এখন তাহলে গেটে পালস দিলেই থাইরিস্টরটা অন হবে, অন হয়ে এদিক দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে। আচ্ছা, কারেন্ট ফ্লো শুরু হওয়ার পরে এই যে সাপ্লাই যে ভোল্টেজটা ড্রপটা যদি থাইরিস্টরটা আইডিয়াল থাইরিস্টর ধরি তাহলে ভোল্টেজ ড্রপ জিরো, তাহলে এটা ভিএল প্লাস ভিসি এর সমান হবে। ভিএস সমান সমান ভিএল প্লাস ভিসি, ভিএল সমান সমান এল ডিআই ডিটি, আর সি সমান সমান এটা। আর ইনিশিয়াল ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর, ইনিশিয়াল ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর যদি আমরা জিরো ধরি তাহলে ক্যাপাসিটর আমার এরকম একটা ইকুয়েশনকে ফলো করে, আর যেই কারেন্টটা এটার ভিতর দিয়ে পাস হচ্ছে সেই কারেন্টটা এরকম একটা ইকুয়েশনকে ফলো করে। আচ্ছা, এই ভোল্টেজটার প্রোফাইলটা এরকম হয়, এটাকে যদি প্লট করো, ভিসি কে যদি প্লট করো তাহলে এটার প্রোফাইলটা এরকম হবে। ওমেগা টি সমান সমান পাইতে এটা -1 হয়ে যায়, -1 মিলে +1 হয়ে এটা ফাইনাল ভ্যালু 2s এ পৌঁছায়। আর আইটি যেটা সেটা একটা হাফ সাইন ওয়েভ কে ফলো করে, হাফ সাইন ওয়েভ কে ফলো করলে এটা এরকম একটা প্রোফাইল পায়। এই কারেন্টটা কিভাবে এরকম আসলো সেটা এই কারেন্টটার মানে এই ডিরাইভেশনটা এম এর রশিদের বইতে দেয়া আছে।
এটা অ্যাপেন্ডিক্সে দেয়া আছে, আমি জাস্ট একটু শেয়ার করে দেখাই। এমএইচ রশিদের বইতে অ্যাপেন্ডিক্সে 562 নাম্বার পেজে D3 যেই অ্যাপেন্ডিক্সটা আছে সেই অ্যাপেন্ডিক্সে এলসি সার্কিট উইথ স্টেপ ইনপুট, এটা 0 থেকে একটা ভোল্টেজ যখন 0 থেকে ডিসি তে একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছায়, বিএস এ পৌঁছায়, তখন এটার ভোল্টেজ, তারপরে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে ভিএস আর আইএস এর জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আবার ইনভার্স ল্যাপ্লাস করা হয়েছে। ইনভার্স ল্যাপ্লাস করলে আইটি এর ইকুয়েশন এরকম পাওয়া যাবে, আর ভিসি এর ইকুয়েশন এরকম পাওয়া যাবে। ইনিশিয়াল ভোল্টেজ 0 হইলে এই দুইটা ইকুয়েশন এরকম পাওয়া যাবে, আর ইনিশিয়াল ভোল্টেজ এবং কারেন্ট যদি 0 না হয় তাহলে তার জন্য ডিরাইভেশন দেয়া আছে। তো ডিরাইভেশন গুলো তোমরা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে এই ইকুয়েশন গুলো আসলো, রাইট? তো এই ইকুয়েশন গুলো আসার পরে এখন লক্ষণীয় বিষয় যে কারেন্ট যেটা, আমরা জানি যে মূল মূল ইয়েটা কনসেপ্টটা রাখতে হবে যে কারেন্টটা কখন শূন্যের কাছাকাছি চলে আসে বা হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে নেমে যায়, তখনই কিন্তু থাইরিস্টর অফ হবে। এই কারেন্টটা কখন শূন্যের কাছাকাছি আসবে? যদি আমরা কারেন্টের ইকুয়েশনের দিকে তাকাই তাহলে সাইন ওমেগা, সাইন থিটার ভ্যালু যখন 0 হবে তখন এই কারেন্টটা 0 হয়ে যাবে। কারেন্ট 0 হইলে থাইরিস্টর অফ হবে। এখন এইটা ওমেগা এম সমান সমান হচ্ছে গিয়ে 1/√LC, তাহলে টি টাইম টি সমান সমান যদি রুট এলসি এর সমান হয়, এল আর সি এর মানের উপর নির্ভর করবে। এল আর সি যদি রুট টি সমান সমান যদি রুট এলসি হবে যেই সময়, সেই সময় আমার এই কারেন্টটা জিরোতে চলে আসবে। আর এই কারেন্টটা জিরোতে চলে আসলে তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের এই থাইরিস্টরটা তখন অফ হয়ে যাবে। থাইরিস্টর যখন অফ হবে তখন আবার অন করতে গেলে আমাদেরকে তখন আবার পালস দিয়ে অন করতে হবে। আচ্ছা, আরেকটা কমিউটেশন আছে যেটা কমিউটেশনের কয়েকটা প্রকারভেদ আমরা দেখছি। ফোর্স কমিউটেশনের মধ্যে আরেকটা হচ্ছে ইম্পালস কমিউটেশন। ইম্পালস কমিউটেশনের জন্য এই যে T1 একটা থাইরিস্টর আছে, হ্যাঁ, এইটাকে অফ করব। এইটাকে আবার অফ করার জন্য আসলে দুইটা থাইরিস্টরের আলাদা আলাদা থাইরিস্টরের সাহায্য নিতে হয়। তো এই ফোর্স অফ করার প্রসেসটা আসলে খুব একটা ইজি না বা খুব একটা ফিজিবল না। সেমি কন্ট্রোল ডিভাইসে যতই সেমি কন্ট্রোল ডিভাইস আছে তাদের কমিউটেশন প্রসিডিউর বা ফোর্স কমিউটেশন প্রসিডিউরটা আসলে তুলনামূলকভাবে জটিল। এই কারণে সেমি কন্ট্রোল ডিভাইসের ইউজ কম। শুধুমাত্র যেসব জায়গায় ন্যাচারালি কমিউটেশনটা কাজে লাগানো যায় সেই সব জায়গায় এই ডিভাইসগুলোর ইউজ হয় বেশি। আর না হলে তোমার কন্ট্রোল ডিভাইস তো আছেই, আমাদের কন্ট্রোল ডিভাইসগুলো ইউজ করলেই হয় আসলে। তো এখানে যে প্রসিডিউরে কাজ হয় সেই প্রসিডিউরটা হচ্ছে যে শুরুতে ধরে নেওয়া হলো, শুরুতে আমরা ধরে নিলাম যে থাইরিস্টরটা চার্জ আছে, হ্যাঁ সরি, থাইরিস্টরটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে এবং আমাদের যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা নেগেটিভলি চার্জ অবস্থায় আছে। অর্থাৎ এই যে যে পোলারিটিতে দেখানো হচ্ছে এখানে মাইনাস ভি নট, এই মাইনাস ভি নট ভোল্টেজে সে চার্জ অবস্থায় আছে। মাইনাস ভি নট চার্জটাকে সে মেনটেন করতেছে, এখানে যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ সেই ভোল্টেজটা। এখন থাইরিস্টরটাকে আমরা অন অফ করতে চাই। অফ করার জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট হবে গিয়ে আমাদের এইটা। অফ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে এই T2 যেই থাইরিস্টরটা আছে সেই থাইরিস্টরটাকে অন করতে হবে। T2 থাইরিস্টরটাকে অন করলে কি হবে? T2 থাইরিস্টরটাকে অন করলে আমার এই পাথে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। এই পাথে কারেন্ট ফ্লো হওয়া শুরু হইলে তখন
এইটা আস্তে আস্তে এই সি নটের যে ভোল্টেজটা বা এই গেটের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা তখন আমার এই থাইরিস্টরের অ্যাক্রসে চলে আসবে, T1 থাইরিস্টরের অ্যাক্রসে চলে আসবে। T1 থাইরিস্টরের অ্যাক্রসে চলে আসলে যেটা হবে যে এটার অ্যানোডে আছে নেগেটিভ, ক্যাথোডে গেল পজিটিভ, অর্থাৎ রিভার্স বায়াসে চলে গেল T1 রিভার্স বায়াসে নিয়ে গেলে তখন T1 অফ হয়ে যাবে এবং আমার এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। আর তো এই প্রসেসটা করার জন্য আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে এই ক্যাপাসিটর, তখন এই ক্যাপাসিটরটাকে কারেন্ট ডিসচার্জ করার ব্যবস্থা করতে হবে এবং কারেন্ট ডিসচার্জ করে তারপরে এইটার ভোল্টেজটাকে আবার পজিটিভ করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এটার এই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা ডিসচার্জ হবে, ডিসচার্জ হওয়ার পরে তারপরে আবার এটার ভোল্টেজটা ভিসি বা ভিএস যে ভোল্টেজ, সেই ভোল্টেজে গিয়ে এটা পজিটিভলি চার্জ হতে হবে, রিভার্স পোলারিটিতে যাইতে হবে। এখন এই ডিসচার্জ হয়ে আবার চার্জ হওয়ার জন্য এই সার্কিটটুকুর দরকার হয়, এই সার্কিটটুকুর দরকার হয়। এটাকে ন্যাচারালি কমিউটেট করে, T3 কে ন্যাচারালি কমিউটেট করে এটাকে চার্জ ডিসচার্জ করে তারপরে আবার চার্জ করার ব্যবস্থা করে দেওয়া হয়। তো ভিসি আমাদের ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটাই প্রোফাইল মেনটেন করবে, আর ভোল্টেজ অ্যাক্রস T1 অর্থাৎ এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা শুরুতে তো এটা অন ছিল, শুরুতে অন থাকার পরে এই যে অন ছিল, অন থাকা অবস্থায় এটার মধ্যে কোনো ভোল্টেজ নাই, কিন্তু T2 অন হওয়ার সাথে সাথেই এই যে এই মোমেন্টে T2 অন হয়েছে, T2 অন হওয়ার সাথে সাথে এটার ভোল্টেজ রিভার্স বায়াসে চলে গেছে, রিভার্স বায়াসে চলে যাওয়ার কারণে ক্যাপাসিটর ভোল্টেজ তার অ্যাক্রসে চলে আসছে, ক্যাপাসিটরের ভোল্টেজ তার অ্যাক্রসে চলে আসার কারণে -V0 হয়ে গেছে তার ভোল্টেজ। এরপরে ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ হবে, ক্যাপাসিটর যত ডিসচার্জ হইতে থাকবে T2 যেহেতু এই অবস্থায় অন আছে ক্যাপাসিটরের ভোল্টেজের প্রোফাইলকে এসে ফলো করবে, সো ক্যাপাসিটরের ভোল্টেজের প্রোফাইলকে এসে ফলো করলো এবং T2 অন থাকলে ক্যাপাসিটরের ভোল্টেজকে সে তার অ্যাক্রসে ধরে রাখবে। তার মানে দেখো যে এটা রিভার্স থেকে আবার কিন্তু পজিটিভে চলে গেছে। এখন গেটে একটা পালস দিলে আবার সে অন হবে, গেটে একটা পালস দিলে তাকে আবার অন করা যাবে। আবার যদি T2 কে অন করে দেওয়া হয় তখন আবার সে মানে আবার এই ক্যাপাসিটর ভোল্টেজটাকে নেগেটিভলি চার্জ করে তারপরে T2 কে অন করলে তখন আবার তাকে অফ করা যাবে। তো এখানে এই যে ইম্পালসের প্রোফাইলকে ইউজ করে যে কমিউটেশন হচ্ছে, এই জন্য এটাকে ইম্পালস কমিউটেটেড ফোর্স কমিউটেশন বলা হইতেছে। তো দুই রকম কমিউটেশন আমরা দেখলাম, আর কিছু অন ক্যারেক্টারিস্টিক্স আছে থাইরিস্টরের, আর লাইন সাইড কমিউটেশন বা লোড সাইড কমিউটেশন, রেজোনেন্ট কমিউটেশন, এগুলার হয়তো টুকটাক একটু এক্সাম্পল দেখবো থাইরিস্টরের সামনের ক্লাসে। আজকে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তুই আমার কোনো কিছু ধরবেন নি সবাই আশা করি প্রেজেন্ট দিছো, আর মনে হয় কোনো কোশ্চেন নাই, তাহলে মিটিং শেষ করতেছি। ওকে, দূরান্তি দূরে যা।